অনেক দিন ভগবানের দর্শন হয়নি, ভাবছি একবার তীর্থযাত্রা করে আসি। কিন্তু আমার তো তিনকুলে কেউ নেই, তাই বাড়িতে যা টাকা পয়সা আছে সেইগুলো ঘরেতেই ফেলে যাওয়া ঠিক হবে না। আবার সঙ্গে করে নিয়ে গেলে যদি চুরি টুরি কিছু হয়ে যায়, কি যে করি। আচ্ছা, যাওয়ার আগে আমার টাকা পয়সাগুলো আমার প্রতিবেশী হাবুলের বাড়িতে রেখে গেলে কেমন হয়? হ্যাঁ, ওইটাই ঠিক হবে। আবার না হয় তীর্থ থেকে ফিরে এসে ওর থেকে আমি নিয়ে নেব। একবার ওর সাথে দেখা করে আসি। ভাই হাবুল, আমি একটা খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তোমার থেকে একটা সাহায্য চাই, তুমি কি করবে? আরে দাদু, হ্যাঁ হ্যাঁ বলুন, কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? তুমি তো জানোই আমার তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে, তাই ভগবানের দর্শনের জন্যে মনটা খুব আনচান করছে, বুঝলে। কিন্তু আমার বাড়িতে কিছু টাকা পয়সা আছে, বুঝলে, সেগুলো আমি সঙ্গে নিয়ে যাওয়ার সাহসটা ঠিক পাচ্ছি না। যদি চুরি টুরি কিছু হয়ে যায়, তাই তুমি কিছু মনে যদি না করো, আমি যাবার আগে সেগুলো তোমার কাছে রেখে যেতে চাই। ফিরে এসে আবার আমি তোমার থেকে নিয়ে নেব। কি, তোমার কোনো সমস্যা আছে এতে? নিশ্চয়ই নিশ্চয়ই, এটা আবার বলার কথা কোনো? আপনি আপনার টাকাগুলো নিশ্চিন্তে আমার কাছে রেখে তীর্থযাত্রা করতে যেতে পারেন। কোনো চিন্তার কিচ্ছু নেই। আপনি ফেরত এসে আবার নিয়ে নেবেন টাকাগুলো। আমার কাছে আপনার সব টাকা একদম গচ্ছিত থাকবে। এই কথা শুনে নিশ্চিন্ত হয়ে বৃদ্ধ ব্যক্তিটি তার জমানো পুঁজি হাবুলের কাছে গচ্ছিত রেখে তীর্থস্থান ঘুরতে বেরিয়ে পড়লেন। এ কি, এক বছর ঘরে না থাকায় কি অবস্থা হয়েছে বাড়ির চারপাশের! আমার তো বয়স হয়েছে, এসব নিজের হাতে যে পরিষ্কার করব, তাই সেই ক্ষমতা আমার আর নেই। যাই, আমি হাবুলের কাছে রাখা টাকাগুলো নিয়ে আসি। সেই টাকা দিয়েই না হয় কিছু লোক লাগিয়ে এইগুলো পরিষ্কার করে নেব। আর ঘরেতে দেখছি চাল ডাল এসব তো কিছুই নেই, তাই বাজারও কিছু করতে হবে দেখছি। বুঝেছো ভাই হাবুল, এক বছর বাড়িতে না থাকার জন্য আগোছা জন্মে ঘরের চারিদিকগুলো কি অবস্থা! এগুলো সব পরিষ্কার করতে হবে, কি বলো? হ্যাঁ, সেটাই তো দেখছি। আপনার ঘর দোরের কি অবস্থা! কোথায় ছিলেন তা আপনি এতদিন ধরে? আপনাকে তো বেশ কয়েকদিন দেখা যায়নি। কোথাও ঘুরতে টুরতে গিয়েছিলেন নাকি? হ্যাঁ, বয়স্ক মানুষের সাথে মজা করছে বাবা। তোমাকে তো আমি বলেই গিয়েছিলাম যে আমি এক বছরের জন্য তীর্থযাত্রা করতে যাচ্ছি। তোমাকে যাওয়ার আগে আমি কিছু টাকা দিয়ে গিয়েছিলাম, তুমি কি সেগুলো আমাকে এখন দেবে?
তাহলে আমি কিছু লোক লাগিয়ে ঘরের চারদিকগুলো পরিষ্কার করে নিতাম। আর বাড়িতে চাল ডাল বাড়ন তো, তাই সেগুলো কিনতে হবে। বুড়ো, তোমার কি মাথা টাথা খারাপ? ভীমরতি ফিমরতি ধরলো নাকি? তুমি কবেই বা তীর্থে গেলে আর কবেই বা এলে, আমি তো কিছুই জানলাম না। আবার এসে হঠাৎ করে বলছো যে টাকা দাও। কি বৃদ্ধ টিদ্ধ হয়ে গেলেই কি সব মানুষের এরকম মতিভ্রম হয় নাকি? তুমি আমার কাছে কবে টাকা রেখেছিলে? হ্যাঁ, এই তীর্থযাত্রা করে এসে তোমার এই রকম ধর্মজ্ঞান হয়েছে? না না না, এ তো একদম ভালো কথা না। এ কি বলছো হাবুল? তোমাকে আমি যাওয়ার আগে তো আমার সমস্ত টাকা দিয়ে গেলাম। আমি তোমাকে সত্যি কথা বলছি বাবা, আমার কাছে একটি পয়সাও নেই। আমি যে সামান্য ভাতের ডালে ফুটিয়ে খাবো, সেটা কেনারও আমার কাছে টাকা এখন নেই। আচ্ছা, একটা কাজ করো না, তোমার যদি এখন খুবই সমস্যা থাকে, তুমি আমাকে অন্তত 100 টাকা দাও। এখন তাতে আমার ঘরের সমস্ত জিনিস চলে আসবে, এবং বাকি টাকাটা তুমি যখন তোমার কাছে পর্যাপ্ত টাকা থাকবে তখন দিও। এ তো আচ্ছা সমস্যায় পড়ে গেল দেখছি। ওই বুড়ো, তুমি এতদিন ধরে তীর্থযাত্রা করে ফকিরে বাড়ি ফিরেছ, সেটা কি আমার দোষ? আমাকে টাকা চাইছো কেন? না না, আমি কোনো টাকা দিতে পারবো না। তুমি এখন ফটো তো যত সব। তখন বৃদ্ধ বুঝতে পারলেন যে হাবুল তার টাকাটি হজম করার চেষ্টা করছে, কিন্তু কোনো উপায় না খুঁজে পেয়ে সেই সময় তিনি হতাশ হয়ে বাড়ি ফিরে এলেন। পরের দিন বৃদ্ধ ব্যক্তিটি তার ঘরের দুয়ারে বসে বসে ভাবছিলেন এবার তিনি কি করবেন। বিনা টাকা পয়সায় তিনি ঘর চালাবেন কি করে? সেই সময় গ্রামের জমিদারের ছেলে অশোক সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। অশোক বৃদ্ধটির খুবই সম্মান করত, কারণ সে ছোটবেলায় এনার কাছে পড়াশোনা করতে আসতো। তাই স্বভাবতই নিজের শিক্ষককে এরকম বিচলিত এবং হতাশ দেখে সে জিজ্ঞেস করলো, স্যার, আপনাকে এত উদাস লাগছে কেন? কিছু হয়েছে নাকি? এই দুঃসময় অশোককে দেখে বৃদ্ধ একটু মনে শান্তি পেলেন এবং তাকে সব কথা খুলে বললেন। আচ্ছা স্যার, আপনি আমাকে একটা কথা বলুন। আপনি যখন এই হাবুলকে টাকাটা রাখতে দিয়েছিলেন, তার কি কোনো সাক্ষী ছিল? মানে কেউ কি আপনাকে দেখেছিল হাবুলের কাছে টাকাটা রাখতে? না অশোক, আমি তো সব দিনই জানতাম যে হাবুল ভালো ছেলে, তারপর আমার প্রতিবেশীও বটে। তাই টাকাগুলো ওর কাছে আমি খুব নিশ্চিন্ত মনেই রেখেছিলাম। তখন আমার কোনো সাক্ষী রাখার কথা মাথাতেও আসেনি। কোনো সাক্ষী নেই বলছেন? হুম। আচ্ছা, আমার মাথাতে একটা দারুণ বুদ্ধি এসেছে স্যার। আপনি শুনুন। কালকে ঠিক সকাল 10টার সময় আপনি হাবুলের বাড়ির সামনে গিয়ে দাঁড়াবেন। আমিও সেই সময় ওই পথ দিয়েই ফিরব। সেই সময় আপনাকে দেখে বিশেষ খাতির করে আমি আপনার সাথে কিছু কথা বলবো। আপনাকে সেই কথার কোনো উত্তর দিতে হবে না। আপনি শুধু আমার কথার সম্মতিতে ঘাড় নাড়াবেন। আশা করছি তাতেই কাজ হয়ে যাবে। তাহলে কাল সকাল 10টার সময় আপনার সাথে আবার দেখা হচ্ছে। আমি আসলাম এখন। কি গল্পটি ভালো লাগছে তো আপনাদের? যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ফানটুনস বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম অনেক অনেক মজাদার গল্প আমরা আনতে চলেছি। চলুন গল্পের পরের অংশটি দেখে নিই। অশোকের কথা মতো পরের দিন সকালে বৃদ্ধ আবার হাবুলের বাড়ির কাছে গিয়ে হাজির হলেন। ওহ, এ বুড়োটা আজকে আবার হাজির হয়েছে। কি যে করি একে নিয়ে আমি। ঠিক আছে, ও বুড়ো ওখানে দাঁড়িয়ে থাকুক, আমিও দেখি ও আমার কাছ থেকে টাকাটা কিভাবে বার করে।
আরে স্যার, আপনি এখানে? এতদিন ধরে আপনি কোথায় ছিলেন? আমার বাবা আপনাকে এতদিন না দেখতে পেয়ে তো দারুণ দুশ্চিন্তায় আছেন। তিনি অনেক জায়গাতে অনেক লোকও পাঠিয়েছেন আপনাকে খোঁজার জন্য। আপনি তো জানেন আমার বাবা আপনাকে কতটা শ্রদ্ধা করে। আপনি ফিরে এসেছেন জানলে তিনি অনেক খুশি হবেন। তারপরে স্যার, আপনার একটা কথা মনে আছে? আপনি যখন শেষবারে এখানে ছিলেন তখন একটি চোর আপনার বাড়ি থেকে আপনার চপ্পলটা চুরি করে নিয়ে চলে যায়। হ্যাঁ স্যার, আমার বাবা তাকে ঠিক ধরেছেন এবং তাকে যথাযথ শাস্তি দিয়েছেন। আমি আসি এখন। বাবাকে জানাতে হবে যে আপনি ফিরে এসেছেন। উনি খুব খুশি হবেন। হাবুল আড়ি পেতে এদের দুজনের কথা সব শুনছিল এবং বৃদ্ধের সাথে জমিদারের এত খাতির জেনে সে মনে মনে একটু ঘাবড়ে গেল। এ কি, এ জমিদার বাবুর সাথে বুড়োরা তো হলায় গলায়, এ তো আমি জানতাম না। জমিদার বাবু যা রাগী মানুষ, যদি জানেন একবার যে আমি বুড়োর সাথে এরকম হটকারিতা করেছি, তাহলে নিশ্চয়ই আমার গর্দান যাবে। না না না, আরে রিস্ক নেওয়া যাচ্ছে না। আমি বুড়োটাকে ওর টাকা দিয়ে এই যাত্রায় প্রাণে বাঁচলে হয়। দাদু, ও দাদু, আরে যাচ্ছেন কোথায়? শুনুন শুনুন, আরে বলবেন না আর, আমার না এমন ভুলো মন, কালকের কথা আজকে ভুলে যাই। তারপরে আপনি তো সেই 1 বছর আগে আমার কাছে টাকাটা রেখেছিলেন। বিশ্বাস করুন, আমি সম্পূর্ণ ভুলে গিয়েছিলাম। না হলে আপনার টাকা আমি কোনোদিন নিয়ে নিতে পারি। একটু আগে হঠাৎ করে আমার মনে পড়ে গেল, তাই ছুটে ছুটে আপনাকে দিতে এলাম। এই নিন এই নিন, আপনার জমা রাখা সম্পত্তি আপনি ফেরত নিন। আর আপনার সাথে এতদিন আমি খুবই বাজে ব্যবহার করেছি দাদু, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। আমি চললাম। বৃদ্ধ হাবুলের কাছ থেকে টাকার থলিটা উদ্ধার করতে পেরে মনে মনে হাসলেন এবং ভাবলেন, অশোকের ওষুধে ভালোই কাজ হয়েছে। ও না থাকলে আজকে এই টাকাটা আমি কোনোভাবেই ফেরত পেতাম না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ অশোক। দীর্ঘজীবী হও বাবা।